Hey guys, this is Shostik Das and welcome to my channel. Welcome to my another video. Welcome to the first Q&A video of my channel. টেকপ্রবের এটা প্রথম Q&A ভিডিও এবং কোনোদিন ভাবতে পারিনি আমি যে আমার চ্যানেলের Q&A ভিডিওর ফার্স্ট এপিসোডেই আমি এতগুলো প্রশ্ন পাবো। বিভিন্ন রকম প্রশ্ন পেয়েছি বিভিন্ন জায়গা থেকে মানুষ যারা আমার ফলোয়ার্স সাবস্ক্রাইবার্স তারা আমাকে মেল করেছে, ডিএমএ বিভিন্ন রকম প্রশ্ন পাঠিয়েছে। সেই প্রশ্নগুলো আজকে উত্তর আমি দেব। এটা Q&A এর ফার্স্ট এপিসোড হতে চলেছে। এরপরেও আপনারা আপনাদের প্রশ্ন আমাকে করতে থাকবেন। আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ডিএমএ বা কোনো পোস্টের কমেন্ট বক্সে বা আমার ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে, ফেসবুক পেজের যে ভিডিওগুলো সেগুলোর কমেন্ট বক্সে বা আমাকে পার্সোনালি dasshostik356@gmail.com এই ইমেল আইডিতে আমাকে মেল করে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। নেক্সট কিউএনএ সেশন যেটা থাকবে সেই এপিসোডে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো। তবে এই পর্যন্ত আমি যে প্রশ্ন পেয়েছি সেগুলো নিয়ে শুরু করছি কিউএনএ ভিডিওর ফার্স্ট এপিসোড। প্রথম প্রশ্ন আমার যেটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে, আমাকে টেক প্রোব ইউটিউব চ্যানেল শুরু করতে ইন্সপায়ার করেছে এমন কোন জিনিস? প্রথমত বলতে গেলে টেকনোলজি আমার ছোটবেলা থেকে একটা ভালোবাসার জায়গা ছিল। ছোটবেলা থেকে টেকনোলজি খুব ভালোবাসতাম। আর সেই ভালোবাসার জায়গা নিয়ে সবসময় চেয়েছি আমি টেকনোলজি নিয়ে কিছু করতে। আর বিভিন্ন টেক ইউটিউবারকে আমি ছোটবেলা থেকে ফলো করতাম। টেক বার্নার, শ্লোক শ্রীবাস্তব, ট্রেক ইন টেক, অরুণ প্রভু দেসাই, এরকম আরও অনেকজনকে। আমাদের বাংলায় ঋত্বিক অধিকারী আছেন, তাকে আমি ফলো করতাম। এরকম আরও অনেকজনকে ফলো করতাম, খুবই ভালো লাগতো। তো একদিন হঠাৎ মনে হলো যে আমি টেকনোলজি ভালোবাসি, এনাদেরকে এত ফলো করি, তাহলে আমি কেন একজন টেক ইউটিউবার হতে পারবো না? তো সেখান থেকে আমার জার্নি শুরু। তবে সেখান থেকে এটা ভাবার সঙ্গে সঙ্গে আমি জার্নি শুরু করিনি, তারপর একটু টাইম নিয়েছিলাম। কারণ একজন টেক ইউটিউবার হবো বললে তো আর হওয়া যায় না, কারণ অনেক কিছু শিখতে হয় ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু। কারণ মাঝে মাঝে এমন হয় আমার বন্ধুদের মধ্যে অনেকে অনেক কিছু আমাকে জিজ্ঞেস করে যেগুলো কিনা আমাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হয়। তো একজন টেক ইউটিউবার হবো এটা বললে সঙ্গে সঙ্গে হওয়া যায় না, কারণ টেকনোলজি সম্বন্ধে কিছু জানতে হবে আর টেকনোলজি ভালোবাসতে হবে। টেকনোলজি ভালো না বাসলে একজন সাকসেসফুল টেক ইউটিউবার হওয়া যাবে না। এটা জেনেই আমি রিসার্চের পেছনে কিছু টাইম দিয়েছি, অনেক কিছু শিখেছি নতুন নতুন, তবে এগুলো সম্ভব হয়েছে। অনেকেই আছে এখন এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে, তাই এইসব কাজ অনেক সুবিধা হয়ে গেছে। অনেকে আছে টেকনোলজি হয়তো অতটা খুব বেশি জানেও না, কিন্তু আহ, আর কোনো একটা চ্যাট জিপিটি বা অনেক আরো এআই যে ইঞ্জিনগুলো আছে সেখান থেকে স্ক্রিপ্ট বানিয়ে অনেকে আছে নিজে থেকে আর কি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিওস আপলোড করে। কিন্তু সেটা করার ফলে সে কিন্তু অ্যাকচুয়ালি টেক এনথুসিস্ট না, সে টেকনোলজি সম্বন্ধে জানে না কিন্তু সেভাবে করে। আমি কাউকে ডিসকারেজ করবো না, সে করছে যখন ভালো, কিন্তু আমি সেভাবে করতে চাইনি। এবং এখনো পর্যন্ত আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যে স্ক্রিপ্টগুলো থাকে, প্রথম ভিডিওগুলো আমি স্ক্রিপ্ট লিখতাম না, কিন্তু পরে দেখলাম যে ভিডিওর কোয়ালিটি তাতে ভালো থাকছে না, স্ক্রিপ্ট লেখা দরকার। পরে কিছু কিছু ভিডিও আমি স্ক্রিপ্ট লিখে করেছি এবং সেগুলো খুবই ভালো হয়েছে। এবং সেই সব ভিডিওতে আপনারা খুব বেশি ভালোবাসা দিয়েছেন আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আজকের ভিডিও একটু কোনো স্ক্রিপ্ট ছাড়াই হতে চলেছে, যেহেতু কিউএনএ ভিডিও, প্রশ্ন আর উত্তর হবে। এই প্রশ্নোত্তর পর্বে কোনো স্ক্রিপ্ট থাকবে না, শুধু প্রশ্নগুলো আমার সামনে আছে এখানে। তো সেইভাবেই আমি এইভাবেই টেক প্রোব জার্নি শুরু করেছি। আর টেক প্রোব জার্নি শুরু করার আর একটা কারণ হচ্ছে, আমাদের বাংলায় তেমন, আমি এটা আমার ফার্স্ট ভিডিওতে বলেছি, আমাদের বাংলায় তেমন কোনো টেক চ্যানেল নেই, খুব অল্প কয়েকটা আছে। আমি চাই সহজভাবে আমাদের মাতৃভাষা বাংলা, সেই মাতৃভাষা বাংলার মাধ্যমে আমি সবাইকে, সবার মধ্যে টেকনোলজিটাকে ছড়িয়ে দেওয়ার এবং সহজ সরল ভাষায় যে কোনো কমপ্লিকেটেড যে কোনো জিনিসকে সহজ সরল ভাষায় সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাই আমার মূল উদ্দেশ্য, টেক প্রোবের মূল উদ্দেশ্য এটাই। আর এই সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, বাংলা ভাষার কথা যখন উঠলো তখন বলে রাখি, শুধুমাত্র ভারতবর্ষ নয়, এমনকি ওপারে বাংলাদেশ থেকেও অনেক মানুষ আমার ভিডিওকে ভালোবাসা জানিয়েছে। আমার ক্রিয়েটার ডেমোগ্রাফি থেকে যেটাই বলছে, আমার মোটামুটি 30% ভিউয়ার্স বাংলাদেশ থেকে আসছে। এবং জিওপলিটিক্যালি যতই সমস্যা থেকে থাকুক না কেন, আমরা একই ভাষার মানুষ, একই জাতির মানুষ, আমরা বাঙালি। এবং সেইভাবে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। দ্বিতীয় প্রশ্ন যেটা আসছে, আমি একজন স্টুডেন্ট এবং স্টুডেন্টের হয়ে পড়াশোনার পাশাপাশি আমি ইউটিউব চ্যানেল কি করে রান করি এবং সেটা কি করে ম্যানেজ করি। তো প্রথমত বলবো, টাইম ম্যানেজমেন্ট খুবই বড় একটা বিষয়। যেহেতু আমার এখন ক্লাস দিন দিন বাড়ছে, তো সেক্ষেত্রে পড়ার চাপও একটু একটু বাড়ছে, টাইম ম্যানেজমেন্ট করতে হয়। আর এই কাজটা যদি আমি ভালোবেসে করি তো সেইভাবে হয়ে যায়। আর ইনস্টাগ্রাম আমি ইউজ করি না সেটা বলবো না, ইনস্টাগ্রাম আমি ইউজ করি, ওটা ওটা যদি বলি তাহলে বিশাল বড় একটা মিথ্যা বলা হবে। আমি ইউজ করি, কিন্তু আমি সবসময় টেক কন্টেন্ট কনজিউম করি। আর স্পিরিচুয়ালিটিতে একটু ভগবানের প্রতি ভরসা রাখি, উনি আছেন তাই জন্যই এত কিছু আছে। তো অলমাইটি বা সর্বশক্তিমান তিনি তো কেউ না কেউ তো একজন আছে। তো সেইভাবে স্পিরিচুয়াল কিছু একটু ভিডিওস দেখি, ফিটনেসের জন্য কিছু ভিডিওস দেখি, আর টেক কন্টেন্ট যেগুলো থাকে সেগুলো কনজিউম করি, ব্যাস এইভাবেই। তাছাড়া অন্য কোনো রিলস আমি খুব একটা দেখি না।
তো সেইভাবে আমার ইনস্টাগ্রাম ইউজ করি। আর টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আমি পড়াশোনা, ইউটিউব ভিডিও বলতে আবার তার মধ্যে ভাগ আছে, যেমন ভিডিও শুটিংয়ের একটা টাইম যায়, স্ক্রিপ্টিংয়ের একটা টাইম যায়, আবার এডিটিংয়ের একটা টাইম যায়। আপলোড করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু বাকি এই ভিডিও তৈরি করতে প্রচুর সময় লাগে। তো সেগুলো আমার আস্তে আস্তে করে ফেলি। আর যে কারণে আমার ভিডিও দিতে একটু দেরি হয়, আমি সপ্তাহে একটা করে ভিডিও দিই, কারণ এটাই, সেটা হচ্ছে আমার সেই মানে খুব বেশি সময় আমি দিতে পারি না আমার চ্যানেলের জন্য। তারপরে প্রশ্ন যেটা আসছে, আমার টেক প্রোবের ফিউচার গোল কি? ফিউচার গোল হচ্ছে বাংলায় একটা খুব ভালো টেক কমিউনিটি তৈরি করা। যেমন আপনারা হয়তো কিছুদিন আগে অরুণ প্রভু দেসাই বা ট্রেক ইন টেক কিছুদিন আগে একটা ইভেন্ট হোস্ট করেছিল, আইবিটিআর, ইন্ডিয়াস বিগেস্ট টেক রাউন্ডেবল। এই ইন্ডিয়াস বিগেস্ট টেক রাউন্ড টেবিল যেটা ছিল, সেরকম আমি চাই আমাদের পশ্চিমবঙ্গেও কিছু হোক। বাংলায় যতজন টেক ইউটিউবার আছে, ঋত্বিক দা আছেন, আরও অনেকে আছে টেক ইউটিউবার, আমি সবার নাম আমার এই মুহূর্তে মাথায় আসছে না। তো আমি চাই আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের কলকাতায়ও এরকম কিছু একটা করতে। যদি ভবিষ্যতে সম্ভব হয়, তাহলে বাংলাদেশের যদি কোনো টেক ইউটিউবার থেকে থাকে, তাহলে তাকেও চেষ্টা করবো এখানে আনার। আমার আপাতত টেক ইউটিউব চ্যানেল যেটা, সেখানকার ফিউচার গোল হচ্ছে এরকম কিছু একটা করা, যেখানে আমরা একটা টেক কমিউনিটি তৈরি করব। অন্যান্য ফিল্ডগুলো কেমন হয় জানি না ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে, কিন্তু টেক ফিল্ডটা কিছুটা হলেও একটু কম্পিটিটিভ হয়, যেহেতু কারণ একটা মোবাইল হয়তো লঞ্চ হলো, হয়তো আজ না আগামীকাল সকাল 10টায় হয়তো একটা মোবাইল ফোন লঞ্চ হবে। তো সকাল 10টাতেই এও ভিডিও দিচ্ছে, বি ভিডিও দিচ্ছে, সি ভিডিও দিচ্ছে, ডি ভিডিও দিচ্ছে, চারজন সেম টপিকের ওপরেই ভিডিও আপলোড করছে সেম টাইমে। অডিয়েন্স তো যে কোনো একজনের ভিডিও দেখবে, তো সেক্ষেত্রে একটা কম্পিটিশন থেকেই থাকে। কিন্তু তারপরেও কম্পিটিশন তো সব কিছুতে লেগেই থাকবে। আমাদের জীবন কম্পিটিশনের মাধ্যমে শুরু হয়, শেষও হয় কম্পিটিশনের মাধ্যমে। এমনকি আমাদের স্কুলের বন্ধুরা, তাদের সাথে আমরা যত ভালোই বন্ধু হোক না কেন, পরীক্ষার সময় তো কম্পিটিশন লেগেই থাকে। কিন্তু তারপরেও আমরা পরীক্ষার সময় যদি কেউ কোনো পরীক্ষার হলে প্রশ্ন, পরীক্ষা দেওয়ার সময় কেউ যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, ভাই এই অ্যান্সারটা একটু বলে দেন, আমরা তো বলে দিই, কারণ আমরা বন্ধু। তো কম্পিটিশন যতই হোক না কেন, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকা উচিত, এটা আমি মনে করি। এবং সেই কারণেই চেষ্টা করব বাংলা ভাষায় যতজন টেক ইউটিউবার আছে তাদেরকে নিয়ে একটা কমিউনিটি তৈরি করার, সবাইকে একজোট করে রাখার, সবাইকে একসাথে নিয়ে থাকার, যেখানকার কোনো হোস্ট কেউ থাকবে না, লিড বা টপ বা লিডার কেউ থাকবে না, বস কেউ থাকবে না, সবাই মিলে একটা টিম হব, সেখানে সবাই বস, সবাই লিডার, সবাই সবকিছু। এটাই হচ্ছে আমাদের টেক প্রোবের ফিউচার গোল। হোয়াটস ইউর ড্রিম গ্যাজেট দ্যাট ইউ ওয়ান্ট টু ওন? আপাতত আমার এডিটিং এর জন্য একটু অসুবিধা, যেহেতু আমি মোবাইলে, ল্যাপটপে এটা আছে, কিন্তু ল্যাপটপের প্রসেসর খুব একটা ভালো না, যে কারণে আমি এখান থেকে এডিট করতে হবে না, মোবাইল থেকে এডিট করি। তো এডিটিংয়ে আমার একটু সমস্যা হয়। আমি একটা ম্যাক স্টুডিও বিল্ড করতে চাই। বাজেটের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, হিউজ বাজেট লাগবে, যেটা আমি এখন অ্যাফোর্ড করতে পারবো না। তবে হ্যাঁ, ড্রিম গ্যাজেটের কথা যদি বলি, তাহলে সেটা হচ্ছে আমার একটা ম্যাক স্টুডিও চাই আমি। ওকে, আমি যদি কোনো ইউটিউবারের সাথে কোলাবোরেট করার সুযোগ পাই, তাহলে সে কে হবে? আর যদি কোনো ইউটিউবারের সাথে কোলাবোরেট করার সুযোগ পাই, তাহলে সে যে কেউ হতে পারে। একজন ইউটিউবার যথেষ্ট রেপুটেড, যে কোনো একজন ইউটিউবার হলেই হলো। আর এই এই সম্পর্কে একটা কথা বলে রাখি, অলরেডি আমার একটা কোলাবোরেশন হয়েছে। সে কোনো টেক ইউটিউবার না, সে একজন ব্লগার, তারক দাস। কিছুদিন আগে ইকো পার্কে সোলার ডোমে গেছিলাম, সেখানে গিয়ে একজন ইউটিউবারের সাথে আমার আলাপ হয়েছে, এবং সেখানে আমরা একটা কোলাব ভিডিও করেছি। সেটা নিয়েও ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে চলে আসবে। আর তারকদার যে চ্যানেলটা, সেখানেও ভিডিও চলে এসছে অলরেডি। তোমরা চাইলে সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, বা এখানে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তারকদার চ্যানেলে ভিডিও চলে এসছে, আমার চ্যানেলেও কিছুদিনের মধ্যে আমি ভিডিও দিয়ে দেবো, যেখানে আমরা কোলাব করেছি, অনেক কথা বলেছি, খুব মজা হয়েছে, দাদার সাথে আলাপ হয়ে খুবই ভালো লাগলো। তাই এই একটা কোলাব, সেও একজন কন্টেন্ট ক্রিয়েশনে তার জার্নি সবেমাত্র শুরু করেছে, আমিও সবেমাত্র, দুজনেই বিগিনার, দুজনেই মাইক্রো ইউটিউবার। তবে আমাদের স্বপ্ন অনেক বড়, এটাই আমাদের দুজনের মধ্যে কমন জিনিস। তো সেইভাবে অলরেডি একটা কোলাব হয়েছে, এবং এত তাড়াতাড়ি যে আমি একজনের সাথে কোলাব করতে পারবো ভাবতে পারিনি। কোলাব হয়ে আমি খুবই খুশি এটার জন্য। তো তোমরা সবাই তারক ডেলিভারি জার্নি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং সেখানে গিয়ে ওই ভিডিওটা দেখে নিও। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে আই বাটন লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে ভিডিওটা কিছুদিনের মধ্যে চলে আসবে, সেটাকেও দেখো তোমরা। আর সেটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে নাও। এবারে যাচ্ছি নেক্সট প্রশ্নে। আমি আপাতত কোন স্মার্টফোন ইউজ করি আর কোনটায় আপগ্রেড করার প্ল্যান করছি? আপাতত আমি ইউজ করি স্যামসাং গ্যালাক্সি M14 5G।
এই মডেলটা খুবই ভালো, বাজেট ফ্রেন্ডলি, খুবই ভালো। এবং আপাতত আমার অন্য কোনো প্ল্যান নেই, যেহেতু আমার বাজেট নেই, তাই অন্য কোনো মোবাইল ফোনে আমি আপগ্রেড করছি না এই মুহূর্তে। তবে ফিউচারে যদি পসিবল হয় তো আমি প্রিফার করবো, আমি বলবো, সবসময় বলবো, মোবাইল ফোন বলতে বেস্ট হলো স্যামসাং। আমি এখনো পর্যন্ত পার্সোনালি মনে করি এটা, যে এতগুলো কোম্পানি আছে সেগুলোর স্পেসিফিকেশন স্টাডি করার পরে আমার এখনো পর্যন্ত মনে হয় বেস্ট মোবাইল ফোন যদি আমার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে স্যামসাং। তবে অনেকে আছে আইফোনের অ্যাডিক্টেড থাকে, কিন্তু আমার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেশি ভালো লাগে। আইফোন আমার নিজের নেই, কিন্তু আমি ইউজ করেছি। ইউআই আমার জানি না কেন অতটা ভালো লাগেনি, আর আরও বিভিন্ন কারণে আমার অ্যান্ড্রয়েডটাই বেশি ভালো লাগে। তবে গেমিংয়ের জন্য গেম আমি অতটা খেলি না, কিন্তু তাও কোনো গেমার যদি মোবাইল ফোন সাজেস্ট করতে বলে সেক্ষেত্রে আমি বলবো পোকো মোবাইল হয়তো আরও ভালো হবে। একজন ইউটিউবার হিসেবে আমার সবথেকে বড় চ্যালেঞ্জ কি? আর সবথেকে বড় চ্যালেঞ্জ আপাতত আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে আমার ভিডিওতে তেমন যতটা ভিউজ আমি আশা করছি ততটা আসছে না, এবং সেটার জন্য আমি অনেক চেষ্টা করছি আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, ভালো নতুন নতুন কন্টেন্ট দেওয়ার, নতুন ইনফরমেটিভ কিছু জানানো সবাইকে। যেমন একটা ভিডিও আমি দিয়েছিলাম যে কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ না করে কি করে হোয়াটসঅ্যাপের ভিডিও মানে স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করা যায়। তো এটা একটু ইনফরমেটিভ ছিল, আর এই ধরনের ভিডিও আমি ইউটিউবে বা ইনস্টাগ্রামে কোথাও আমি এই পর্যন্ত আজ পর্যন্ত এরকম ভিডিও পাইনি, যেটা কিনা আমি দিয়েছিলাম, এবং দেখি এটার প্রচুর ভিউজ এসছে, প্রচুর লাইকস এসছে, এবং অনেক মানুষ এই ভিডিওতে আমাকে ভালোবাসা জানিয়েছে। তো হয়তো এটাই আমি হয়তো পেয়ে গেছি যে নতুন কিছু দিতে হবে, ইনফরমেটিভ কিছু দিতে হবে, তবেই হয়তো মানুষ ভালোবাসা দেবে। এবং আমি চেষ্টা করছি এরপর থেকে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার। তবে আপনাদের সাপোর্ট অবশ্যই সঙ্গে লাগবে, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। এইভাবেই আপনারা যদি সঙ্গে থাকেন অবশ্যই একদিন আরও বড় ইউটিউবার হতে পারবো। আর হয়তো আমার চ্যালেঞ্জ যেটা আমি নিয়েছি একজন বড় ইউটিউবার হওয়ার, সেটা হয়তো আমি সাকসেসফুল হতে পারবো। ওকে, আমার আপকামিং ভিডিও কি কি আছে? তো আপকামিং ভিডিও প্রচুর আছে, প্রচুর। এখনকার মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট নামে একটা স্ক্যাম চলছে, সেই স্ক্যামের ব্যাপারে আমি বলেছি একটা ভিডিওতে। আরও কয়েকটা আনবক্সিংয়ের ভিডিও আছে, নতুন নতুন কয়েকটা আনবক্সিংয়ের ভিডিও আছে, লং ফর্মের ভিডিও আসবে, নতুন শর্ট ফর্মেও অনেক ভিডিও আসবে, অনেক নতুন ইনফরমেটিভ অনেক ভিডিও আসবে শর্ট ফর্মে, সেগুলো তোমরা সবাই দেখো। আর লং ফর্মে একটা আমি চেষ্টা করছি উইন্ডোজ ল্যাপটপে বা উইন্ডোজ পিসিতে কিছু শর্টকাট আমি শেখাবো, সেটা নিয়েও একটা ভিডিও আসবে। এরপর থেকে আরো কি কি প্রশ্ন আসছে? আমার ভিডিওতে আমি কোন ক্যামেরা আর মাইক্রোফোন ইউজ করি? আর ক্যামেরা বলতে আমি মোবাইল স্যামসাং গ্যালাক্সি M14 5G সেই মোবাইলটা ইউজ করি, সেটার ক্যামেরা দিয়ে আমি শ্যুট করি। আর মাইক্রোফোন বলতে আমি আপাতত দুটো মাইক্রোফোন ইউজ করছি, একটা মোবাইলের সাথে অ্যাটাচ আছে, সেটা হচ্ছে অ্যামাজন কার্ডিওয়েড শটগান মাইক, যেটার আনবক্সিং ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি অলরেডি। আর সেই ভিডিওটাও প্রচুর ভালোবাসা পেয়েছে অনেক মানুষের থেকে। আর সেই ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে খুবই ভালো, অসংখ্য ধন্যবাদ। আর যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আর এখানেও লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি আই বাটনে, সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া আর একটা মাইক তোমরা আমাকে এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ল্যাপেল মাইক, একটা ইভন CM617। এটা আমার সেকেন্ড ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই মাইকটা আনবক্স করে। তো প্রাইমারিলি আমি এই মাইকটা ইউজ করছি, আর সেকেন্ডারি হিসেবে ওই মাইকটা ইউজ করছি। দুটো মাইক নিয়ে আমি এখন শ্যুট করছি অডিওর ব্যাকআপ হিসেবে, কারণ এটা আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে, যেখানে আমি একবার শ্যুট করেছিলাম, কিন্তু শ্যুট করার পরে দেখছি যে অডিও কোনো কারণে টেকনিক্যাল গ্লিচ অনেক সময় হয়ে থাকে, যে কারণে আমার অডিও রেকর্ড হয়নি। তো খারাপ লেগেছিল, সেই কারণে এবার থেকে আমি দুটো মাইক ইউজ করি। এই হচ্ছে আমার সেটআপ, সঙ্গে একটা রিং লাইট আছে যেটার আনবক্সিং ভিডিও আমি দিয়েছি। এই হচ্ছে আমার পুরো টোটাল সেটআপ, আর ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন। কোন সফটওয়্যারে আমি ভিডিও এডিট করি? ভিডিও এডিট আমি এর আগে একটা শর্টে বলেছিলাম, VN আর ইনশর্ট দুটোর মধ্যে একটা কম্পারিজন ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। সেখানে আমি বলেছিলাম যে যেহেতু আমি স্টুডেন্ট আর পড়াশোনার পাশাপাশি যেহেতু ইউটিউব চ্যানেল রান করি, তো এডিটিংয়ের জন্য বেশি সময় দিতে পারি না। আর কুইক এডিটিংয়ের জন্য যে সফটওয়্যারটা ভালো, আমার বেশি সুবিধা হয়, আর ইউজার ইন্টারফেস যেটার বেশি ভালো আছে, একটু ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে, সেটা হচ্ছে ইনশর্ট। তো আমি ইনশর্ট থেকে আমার ভিডিও এডিট করি। তবে এডিটিংয়ের জন্য আমার বেস্ট অ্যাপ বলবো সেটা হচ্ছে ক্যাপকাট, কিন্তু ইন্ডিয়াতে যেহেতু ব্যান আছে সে কারণে ক্যাপকাট আমি ইউজ করতে পারি না। 500 টাকার বাজেটে আমার ফেভারিট গ্যাজেট কোনটা? 500 টাকার বাজেটে আমার ফেভারিট গ্যাজেট বলতে গেলে এখনো পর্যন্ত আমি যতগুলো গ্যাজেট আমার কাছে আছে তার মধ্যে থেকে সব কিছুর মধ্যে যে জিনিসটা আমার সব কিছুকে শক্তভাবে ধরে রেখেছে, এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি, ভিডিওটা ক্যামেরাতে ভিডিও রেকর্ড হলেও ক্যামেরাটাকে শক্তভাবে যেটা ধরে রেখেছে, ভিডিও স্টেবিলিটি যেটাকে ঠিকঠাক রেখেছে, সেটা হচ্ছে আমার এই ট্রাইপডটা, টাইগট অ্যালুমিনিয়াম অ্যালয় ট্রাইপড।
এই ট্রাইপডের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। এটার কোনো আনবক্সিং ভিডিও আমি করিনি। এই ট্রাইপডটা খুবই ভালো, আর স্টেবিলিটিও ঠিকঠাক, বেসিক কাজের জন্য ঠিকঠাক, খুবই ভালো। তো আমার এখনো পর্যন্ত যে কটা গ্যাজেট আমি নিয়েছি তার মধ্যে থেকে সবথেকে প্রিয় গ্যাজেট আমার এটাই। আমি ভিডিও আইডিয়া কোথা থেকে পাই? ভিডিও আইডিয়া বলতে মোটামুটি আমি সবসময় ভাবতে থাকি যে কি নিয়ে নতুন কন্টেন্ট বানানো যায়, সবসময় ভাবতে থাকি, আর আশেপাশে যাই দেখি এটা নিয়ে কি কন্টেন্ট বানানো যেতে পারে, এইভাবে ভাবতে থাকি। কিছুদিন আগে আমার একটা বন্ধু আমাকে একটা বললো, ওয়েবসাইটের নাম বললো যে ভাই এই ওয়েবসাইটের একটা ওটা একটা এআই টুল আর কি। তো বললো যে এই টুলের ব্যাপারে শুনেছিস তুই? আমি বললাম না। তো ও বললো পুরো বিষয়টা আমাকে। আমি বললাম যে এটা নিয়ে একটা নতুন কন্টেন্ট বানানো যেতে পারে। বললো অবশ্যই বানাতেই পারিস। তো সেখান থেকে সেটা নিয়েও আমার নতুন কন্টেন্ট একটা একটা এআই টুল ওটা, তো সেটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো। তো এরকম সবসময় আমি ভাবতে থাকি কি করে নতুন কন্টেন্ট বানানো যেতে পারে, বা কি করে নিজের চ্যানেল প্রমোট করা যেতে পারে। এমনকি বন্ধু বান্ধবদের সাথে আমি যখন কথা বলি, আর সুযোগ পেলে আমি চেষ্টা করি নিজের চ্যানেলটাকে প্রমোট করার। আমি এরকমই একজন, আর সবসময় নিজের চ্যানেলের কথা ভাবি। বন্ধুদের সাথে হয়তো আমি অন্য কোনো বিষয় নিয়ে গল্প করছি, সেখান থেকে যদি কোনো সুযোগ চলে আসে তো সঙ্গে সঙ্গে আমি চ্যানেলকে প্রমোট করার কথা বলবো। হয়তো সেখানে যতজন আছে সবাই হয়তো আমার সাবস্ক্রাইবার, অলরেডি তারা আমাকে সবাইকে সাবস্ক্রাইব করে রেখেছে, কিন্তু তারপরে আমি বলবো সবসময় এই মাইন্ডসেটটা নিজের মধ্যে রাখি, তো তাতে হয়ে যায়। আর একটার পর একটা নতুন ভিডিওর আইডিয়া আমার মাথায় আসতে থাকে। এটাই, আর কিছুই না। দেখি নেক্সট প্রশ্ন কি? এআই কি ফিউচার চেঞ্জ করে দেবে, এবং সেটা কিভাবে? হ্যাঁ, অবশ্যই এআই ফিউচার চেঞ্জ করবে বলতে আহ, আমি বলবো যে কোনো পেশাগত দিক থেকে, বিশেষ করে ক্লার্কশিপের যে চাকরিগুলো, সেগুলো হয়তো এরপরে নাও থাকতে পারে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এলে তার মাধ্যমে এআই পাওয়ার রোবট হোক বা এআই পাওয়ার টুল, সেগুলোর মাধ্যমে এইসব কাজ অনেকটাই সহজ হয়ে যাবে, যেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। কিন্তু এই বিষয়ে অনেকে বলে যে জব ডিসপ্লেসমেন্ট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমস্যা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আসে তাহলে এই যে সমস্যাগুলো হবে তার মধ্যে থেকে একটা হচ্ছে জব ডিসপ্লেসমেন্ট। কিন্তু আমি একটা কথা বলবো যে যে কোনো নতুন টেকনোলজি যখন আসে, যেমন সেটা সেটা একটা জব ডিসপ্লেসমেন্ট করে, তেমন একটা জবের প্লেসমেন্টও করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই থাকুক না কেন, সেটাকেও তো কন্ট্রোল করতে জানতে হবে। তো আমি যদি সেটা নিয়ে একটু ভাবি, তাহলে কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট না, উল্টে প্লেসমেন্ট হচ্ছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা টেকনোলজি, যেমন যখন কম্পিউটার এসেছিল তখনও অনেকে এই কথাটা বলেছিল যে এরপরে জব ডিসপ্লেসমেন্ট হবে, 10 জনের কাজ একজন করবে। হ্যাঁ, সেটা হচ্ছে, এটা বাস্তব। আর চাকরি পাওয়া যাচ্ছে না এরকম একটা সমস্যা বর্তমানে তৈরি হয়েছে। কিন্তু তারপরেও কম্পিউটার যে আসেনি তা কিন্তু নয়, কম্পিউটার এসেছে, এবং এবং এখন আমরা আমাদের প্রত্যেকটা অফিসে, আপনি যে কোনো অফিসে যান, সেখানে কম্পিউটার একটা না একটা থাকবেই, এবং কম্পিউটার বেসড সবকিছু কাজ হয়ে থাকে। তো আমাদেরকে টেকনোলজি নিয়ে এগোতে হবে, না হলে আমাদের আমরা ফিউচারে গ্রো করতে পারবো না। টেকনোলজিকে নিজেদের মধ্যে নিতে হবে, এবং এই কথাটা আমি সবসময় আমার বাড়িতে যারা আছে, সিনিয়র যারা আছে তাদেরকে বলি, এবং আমার আশেপাশে যারা একটু বয়স্ক তাদেরকেও বলি যে শেখার কোনো যেহেতু বয়স হয় না, তাই আপনাদের বয়স যতই হোক না কেন, আপনার নতুন নতুন টেকনোলজি যেগুলো আসছে সেগুলো শিখুন। শিখতে কোনো রকম সমস্যা হলে আমার সাথে কনসাল্ট করুন, বা বাড়িতে ইয়াং যে আছে, বয়সে ছোট যে আছে, যে এই বিষয়গুলোতে জানে, তার কাছেও জিজ্ঞেস করতে পারেন। কিন্তু নতুন নতুন জিনিস শিখুন, নতুন যে টেকনোলজি আছে সেগুলো সম্বন্ধে একটু ধারণা রাখুন, আপনাদেরই সুবিধা হবে, এটাই। আর যেমন এতদিন আমরা কোথাও পেমেন্ট করতে গেলে ক্যাশ ইউজ করতাম বা কার্ড ইউজ করতাম, এখন সেখানে ইউপিআই চলে এসেছে, অনলাইন পেমেন্ট। অনেকেই আমার থেকে সিনিয়র অনেকেই আছে যারা অনলাইন পেমেন্ট করতে পারে না, কিন্তু আমি তাদেরকে বলি যে অনলাইন পেমেন্ট করা শিখুন, এটা অনেকটাই সুবিধাজনক। আর ইউপিআই নিয়ে আমি বিশেষ করে বলবো, যেহেতু ইউপিআই আমাদের ইন্ডিয়াতে আবিষ্কৃত হয়েছে, ইন্ডিয়া পুরো দুনিয়াকে ইউপিআই পেমেন্ট শিখিয়েছে, তো এটা খুবই গর্বের বিষয় আমাদের কাছে। আমার ইউটিউব চ্যানেলে আমি কখনো হেড কমেন্টস পেয়েছি কিনা, আর সেগুলোকে কি করে ডিল করি? হ্যাঁ, হেড কমেন্টস আমি বলতে, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তো আমাকে একজন কমেন্ট করেছিল কপি কপি ক্যাট। তো ওটা ফার্স্ট টাইম পড়ে একটু খারাপ লেগেছিল, কিন্তু তারপরে আমি ওটাকে অতটা গুরুত্ব দিইনি, এবং ওটাকে কোনো রিপ্লাই না দিয়ে ওইভাবে রেখে দিয়েছি। আমি চাইলে কমেন্টটাকে রিমুভ করে দিতে পারতাম আমার ভিডিও থেকে, কিন্তু সেটা করা যায়, ইউটিউব স্টুডিও থেকে এগুলো করা যায়, কিন্তু আমি করিনি। বাস ওটাকে ওইভাবে রেখে দিয়েছি, কারণ ওই যে বলে লোক কুছ তো কাহেঙ্গে, লোগোं का काम ही है कहना, তো সেইভাবে। আর আমি ওইগুলোকে ওইভাবে ডিল করি, বাস দেখেও দেখি না, ওইভাবে রেখে দিই। ওটা হয়তো আমার আজকে এই যে ভিডিওটা আমি কিউএনএ ভিডিও আমি আপলোড করছি, এটার হয়তো কমেন্ট বক্সে অনেকে অনেক উল্টোপাল্টা অনেক কিছু লিখবে, তাতে আমার কিছু যায় আসে না, ব্যাস ওগুলো আমি অতটা দেখি না। কিন্তু কেউ যদি ভালোবেসে কিছু লেখে, ভালোভাবে কিছু লেখে, তাহলে অবশ্যই সেটা আমার ভালো লাগে, এবং আমি সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর প্রত্যেকটা কমেন্ট তো আমি পড়েই থাকি।
ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখি। আমি আমার টেক চ্যানেলে কখনো ভ্লগ করব কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি আমি কোনো টেক বেসড যে ক্যাম্পেইনগুলো হয়ে থাকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে, যেমন স্যামসাং, পোকো, স্ন্যাপড্রাগন, এরকম বিভিন্ন বড় বড় কোম্পানির ক্যাম্পেইন হয়ে থাকে, বা কোনো হয়তো তাদের কোনো নতুন প্রোডাক্টের যদি লঞ্চ ইভেন্ট হয়ে থাকে, আর সেখানে যদি আমি কোনোদিনও ইনভাইটেড হই, অবশ্যই সেটা নিয়ে একটা ভ্লগ না, একটা শর্ট, হ্যাঁ মিনি ভ্লগ বলা যেতে পারে, সেটা আমি অবশ্যই করব। ইকোপার্কের ভিডিও নিয়ে, যেমন ইকোপার্কের সোলার ডোম, এটাও একটা টেক, আই থিঙ্ক ওটা টেকনোলজি বেসড যেহেতু, তাই ওটা নিয়ে একটা কন্টেন্ট বানানো যেতেই পারে। তো সেভাবে টেক বেসড কিছু যদি থেকে থাকে, টেকনোলজি বেসড কোনো জায়গায় ইভেন্টে আমি যদি গিয়ে থাকি, তবে অবশ্যই সেটাকে একটা ভ্লগ করে আমি আমার চ্যানেলে পাবলিশ করব। আর ভ্লগিং বিভিন্ন রকমের হয়ে থাকে, কোনোটা ভালো কোনোটা খারাপ। ভ্লগিং খারাপ আমি বলবো না, আবার ভ্লগিং ভালো আমি বলবো না। ভ্লগিং ভালো না খারাপ সেটা ডিপেন্ড করে ভ্লগিং এর কোয়ালিটির ওপর, আর সেইভাবেই যদি ভালো কোয়ালিটির ভ্লগিং হয়ে থাকে অবশ্যই সেটা ভালো। নেক্সট প্রশ্ন, যেটা খুবই ভালো প্রশ্ন করেছে, যে টেকনোলজির মধ্যে এমন কোনো একটা মিথ আছে যেটা সবাই বিশ্বাস করে, আর সেটা হচ্ছে যে সারা রাত মোবাইল ফোন চার্জ দিলে মোবাইল ফোনের ব্যাটারি খারাপ হয়ে যায়। এই নিয়ে আমি একটা ভিডিও আগে বানিয়েছি, তোমরা হয়তো দেখেছো, আমার চ্যানেলে আছে এই ভিডিওটা, শর্ট ভিডিও, যেখানে আমি বলেছিলাম যে সেটা আগে হতো, এবং বাস্তবে আগে হতো। মোবাইলের ব্যাটারি ওভারনাইট চার্জ করলে মোবাইলের ব্যাটারি খারাপ হয়ে যেত, কিন্তু এখন যায় না। কারণ এখন আপনার মোবাইল স্মার্টফোন, আপনার এখন ফোন না, আপনার এখন স্মার্টফোন আছে, এবং মোবাইলটা অনেকটাই স্মার্ট। তো এটা যেটা দেখবেন যে একটা কোনো কোম্পানির চার্জার দিয়ে যদি আমি অন্য কোম্পানির মোবাইল চার্জ করি, তাহলে কিন্তু খুব একটা ফাস্ট চার্জিং হবে না। আমি যদি পোকোর চার্জার দিয়ে স্যামসাং এর মোবাইল চার্জ করি, তাহলে যত তাড়াতাড়ি না চার্জ হবে, আমি যদি স্যামসাং এর মোবাইলকে স্যামসাং এর চার্জার দিয়ে চার্জ করি, আরো বেশি তাড়াতাড়ি চার্জ হবে। কারণ কি, সেখানে মোবাইলের মধ্যে একটা চিপ থাকে যেটা কিনা ডিটেক্ট করতে পারে কোন কোম্পানির চার্জার থেকে চার্জিং হচ্ছে, এবং যেটার মাধ্যমে কিন্তু এখন ওই চিপটা কিন্তু সবকিছু ডিটেক্ট করতে পারে। আর সেইভাবে যখন আপনার মোবাইলের চার্জিং পুরো 100% হয়ে যাবে, তারপরে অটোমেটিক্যালি আপনার যদি পাওয়ার সোর্স অন থাকে তারপরেও চার্জিং কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে, এবং সেইভাবে যখন আপনার মোবাইলের চার্জিং কিছুটা নেমে যাবে, ব্যাটারি লেভেল কিছুটা ডাউন হয়ে যাবে, তখন আবার চার্জিং শুরু হবে। তো সেইভাবে ওভারনাইট চার্জ করলে এই সাইকেল পরপর চলতে থাকে। 100% যখন মোবাইল চার্জ হয়ে যাবে তখন চার্জিং অফ হয়ে যাবে, আবার যখন কিছুটা ব্যাটারি লেভেল কমে যাবে আবার চার্জিং শুরু হবে। তো এই সাইকেল চলতে থাকে। তো সারা রাত কেন, সারাদিন আপনি 24 ঘন্টা 48 ঘন্টা যতক্ষণই আপনার মোবাইল চার্জিংয়ে বসে রাখুন না কেন, তো তাতে মোবাইলের ব্যাটারির কোনো সমস্যা হয় না। শুধু একটা জিনিস দেখতে হবে, মোবাইলের ব্যাটারি যেন খুব একটা গরম না হয়। আর গরম মানে তাও একটু আধটু গরম হলে অসুবিধা নেই, কারণ মোবাইলের ব্যাটারি মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার এখন সহ্য করতে পারে। কিন্তু তাও মোটামুটি একটা মোবাইলের ব্যাটারি যদি 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারে ঘন্টার পর ঘন্টা থাকে, সেক্ষেত্রে ব্যাটারি সঙ্গে সঙ্গে খারাপ হবে না, কিন্তু ব্যাটারির লাইফ স্প্যান কমে যাবে। এই একটা সমস্যা। তো ব্যাটারির একটু খেয়াল রাখবেন, মোবাইল যাতে খুব বেশি হিট না হয় সেটা দেখবেন। আর গেমিংয়ের ক্ষেত্রে বা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক সময় মোবাইল হিট হয়ে যায়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটা মোবাইল কুলার ইউজ করবেন, মোবাইলের ব্যাটারি ঠান্ডা রাখবেন, প্রসেসরকে ঠান্ডা রাখবেন। প্রসেসর যেহেতু মোবাইলের ব্রেন হয়ে থাকে, মাথা ঠান্ডা থাকলে সব কিছুই ঠান্ডা থাকবে। ব্যাস এটাই। আর এরই সাথে সাথে আমি আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট কিউএনএ ভিডিও শেষ করছি। আজকের জন্য এই কটাই প্রশ্ন ছিল। যারা যারা প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এখানে আমি যে কটা প্রশ্ন পেয়েছি সেই সবকটা প্রশ্ন আমি উত্তর দিতে পারলাম না, কারণ কিছু কিছু প্রশ্ন এমন আছে যার উত্তর আমি দিতে পারবো না। আমি বলবো আমার চ্যানেলে অন্তত এইসব প্রশ্ন না তোলাই ভালো। যারা এইসব প্রশ্ন করেছে আমি নাম নেব না কারোর, এমনকি এই প্রশ্নগুলো যারা করেছে আমি কারোরই কোনো সাবস্ক্রাইবারেরই নাম বলিনি, এখানে উল্লেখ করিনি। আহ, আর ওই প্রশ্নগুলো যেগুলোর উত্তর দিলাম না তাদেরও আমি নাম নেব না। শুধু একটাই রিকোয়েস্ট, প্লিজ নেক্সট টাইম এইসব প্রশ্ন করবে না, কারণ একটা কন্টেন্টের একটা স্ট্যান্ডার্ড বজিয়ে রাখতে চাই আমি আমার চ্যানেলে। এটা বলেই আমি আমার ভিডিও শেষ করবো আজকের জন্য। থ্যাংক ইউ।